ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি এডোমেনিয়া। দেখো বন্ধুরা, আগের ক্লাসে আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে, স্পর্শ না করে কিভাবে বুঝবে দর্পণটি উত্তল, অবতল না সমতল। তো আমি জানি না কতজন এই কোশ্চেনটার অ্যান্সার বই থেকে পড়ে বুঝতে পেরেছো আর কতজন পারোনি, তবে আজকে আমি তার অ্যান্সার বলে দিচ্ছি। দেখো, যেহেতু আমরা উত্তল দর্পণ, সমতল দর্পণ এবং অবতল দর্পণের শেপ সম্পর্কে অবগত, কেমন দেখতে হয়, অর্থাৎ সেক্ষেত্রে আমরা দর্পণটিকে স্পর্শ করে বুঝে যেতে পারি যে দর্পণটি উত্তল, অবতল না সমতল। কারণ উত্তল দর্পণ দেখতে এইরকম, এটা উত্তল দর্পণ, এটা অবতল দর্পণ। কারণ ভেতরের তলটা যদি প্রতিফলক তল হয় সেটা অবতল হয়, বাইরের তলটা যদি প্রতিফলক তল হয় তাহলে উত্তল হয়। এটা সমতল দর্পণ। এই যে এই দর্পণের ডান দিকটা প্রতিফলক তল, তাহলে এটা সমতল দর্পণ। তাহলে এগুলোকে আমরা স্পর্শ করে বুঝতে পারবো যে দর্পণটি উত্তল, অবতল না সমতল। কিন্তু শুধুমাত্র বস্তু রেখে, হয়তো আমি এখানে একটা বস্তু রাখলাম বা এখানে একটা বস্তু রাখলাম বা এখানে একটা বস্তু রাখলাম, শুধুমাত্র একটা বস্তুকে রেখে তার প্রতিবিম্বকে লক্ষ্য করে আমরা বুঝতে পারি যে দর্পণটি সমতল, উত্তল না অবতল। কিভাবে? দেখো, আমরা প্রত্যেকেই জানি যে সমতল দর্পণে সবসময় কি প্রতিবিম্ব গঠিত হয়? অসদ। তার সঙ্গে কি? সমশীর্ষ। তার সঙ্গে কি? বস্তুর সমান। সমতল দর্পণে সবসময় অসদ, সমশীর্ষ এবং বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হয়। আমরা যখন কোনো আয়নার সামনে গিয়ে দাঁড়াই তখন কি হয়? আমাদের যতটা হাইট, ঠিক ততটা হাইট বিশিষ্ট একটা প্রতিবিম্ব আমরা দর্পণের ভিতরে দেখতে পাই সমতল দর্পণে, তাই তো? এবং সেক্ষেত্রে সমশীর্ষ হয়, আমাদের মাথা উপরে রয়েছে, যে প্রতিবিম্বটা তৈরি হয় সেই প্রতিবিম্বটার মাথাটা উপরেই থাকে। তাহলে এটা আমরা ক্লিয়ার, 1 নম্বর সিচুয়েশান। 2 নম্বর সিচুয়েশান দেখো, যদি দর্পণটা উত্তল হয়, উত্তল দর্পণে এবং অবতল দর্পণে যদি খুবই কাছাকাছি একটা বস্তুকে রাখা হয়, দর্পণের খুবই কাছাকাছি একটা বস্তুকে রাখা হয়, কাছাকাছি মানে কতটা কাছাকাছি? ফোকাস দূরত্বের থেকেও কম দূরত্বে, ফোকাস এবং মেরুর ঠিক মাঝামাঝি, ঠিক মাঝামাঝি নয়, ফোকাস এবং মেরুর মাঝে যে কোনো পজিশানে, ঠিক আছে? যদি বস্তু রাখি তাহলে সেক্ষেত্রে দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে তোমরা মনে করে দেখো যে ফোকাস এবং মেরুর মাঝে যদি বস্তু রাখি তাহলে সেই দর্পণের কি প্রতিবিম্ব গঠিত হয়? অসৎ বিম্ব গঠিত হয়। তাহলে এই যে অবতল দর্পণ, এক্ষেত্রে কি হবে? অসৎ, সমশীর্ষ এবং আরেকটা কি? অসৎ, সমশীর্ষ এবং বৃহৎ, বস্তুর তুলনায় বড়, ঠিক আছে? বস্তুর তুলনায় বড়। আর উত্তলের ক্ষেত্রে আমরা কি দেখেছি? যে একটাই সিচুয়েশন, বস্তুকে আমরা যেখানেই রাখি না কেন, কাছে রাখি, দূরে রাখি, যেখানে রাখি না কেন, অসৎ, সমশীর্ষ এবং বস্তুর তুলনায় ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এক্ষেত্রে কি? অসৎ, সমশীর্ষ এবং ক্ষুদ্র। তাহলে তিনটে সিচুয়েশন, এই অসৎ আর সমশীর্ষ এটা কমন পয়েন্ট, অসৎ আর সমশীর্ষ কমন পয়েন্ট। কিন্তু একটা পয়েন্ট এর পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে প্রতিবিম্বের আকার। যদি দেখছি কি আমরা, যে যদি দর্পণটি সমতল দর্পণ হয় তাহলে কিন্তু বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হয়। দর্পণটি যদি উত্তল হয় তাহলে দেখছি বস্তুর তুলনায় ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হয়। আর যদি দর্পণটা অবতল হয় তাহলে বস্তুর তুলনায় বৃহৎ প্রতিবিম্ব গঠিত হয়।
এটাই পার্থক্য। তাহলে এই পার্থক্য লক্ষ্য করে প্রতিবিম্বের যে এই আকার বা সাইজ, এটা লক্ষ্য করে আমরা দর্পণটা কি দর্পণ সেই কনক্লুশনে আসতে পারি, সেই সিদ্ধান্তে আসতে পারি। তাহলে এই সিদ্ধান্তে আসার জন্য আমাদের একটা কন্ডিশন রয়েছে যে অবশ্যই বস্তুকে ফোকাস এবং মেরুর মাঝে রাখতে হবে, অর্থাৎ খুবই কাছাকাছি রাখতে হবে। আমরা বলবো না যে ফোকাস এবং মেরুর মাঝে রাখতে হবে, আমরা বলবো যে কোনো বস্তুকে কোনো দর্পণের খুবই কাছাকাছি রাখলে যদি বস্তুটির প্রতিবিম্ব বস্তুর আকারের সমান হয় তাহলে দর্পণটি সমতল দর্পণ। যদি প্রতিবিম্বের আকারটি বস্তুর আকারের তুলনায় ক্ষুদ্র হয় তাহলে দর্পণটি উত্তল দর্পণ। আর যদি প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তুলনায় বড় হয় তাহলে দর্পণটি অবতল দর্পণ। এই যে আমরা পেয়ে গেলাম, স্পর্শ না করে আমরা শুধুমাত্র প্রতিবিম্ব লক্ষ্য করেই কোনো একটি দর্পণ কি দর্পণ, উত্তল, অবতল না সমতল, সেটা আমরা বলে দিতে পারি। বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এবার চলে আসি ব্যবহার। তাহলে প্রথমে অবতল দর্পণের ব্যবহার করি আমরা। অবতল দর্পণের ব্যবহার, অর্থাৎ আমাদের প্রতিদিনের জীবনে আমরা অবতল দর্পণে কি কাজে ব্যবহার করে থাকি সাধারণত। তো আমরা 1 নম্বর কি লিখতে পারি যে দন্ত চিকিৎসকরা দাঁত পরীক্ষার জন্য অবতল দর্পণ ব্যবহার করেন। দাড়ি কামানোর জন্য সেলুনে অবতল দর্পণ ব্যবহৃত হয়। তাহলে আমরা দুটো ব্যবহার এখানে লিখেছি। এই দুটো ব্যবহার তো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, কিন্তু ব্যবহার কেন করা হয় এর কারণ, দুটো ব্যবহারের কারণ কিন্তু একটাই। তাহলে কারণটা আমি বলি। আমরা জানি যে অবতল দর্পণে, একটু আগে পড়ে আসলাম, অবতল দর্পণে মেরু এবং ফোকাসের মাঝে, অর্থাৎ খুব কাছাকাছি, দর্পণের খুব কাছাকাছি কোনো বস্তুকে রাখলে তার অসৎ, সমশীর্ষ এবং বস্তুর তুলনায় বড় প্রতিবিম্ব গঠিত হয়। এটা আমরা জেনে এসেছি। তাহলে দেখো, সেলুনে যদি দর্পণের ঠিক সামনেই খুব কাছাকাছি আমরা বসি চেয়ারে এবং আমাদের দাড়ি কাটা হয়, তাহলে আমাদের যা মুখমণ্ডলের আকৃতি বা সাইজ, তার তুলনায় অনেক বড় আকারে আমাদের মুখকে দেখা যাবে অবতল দর্পণে। সামনে যদি অবতল দর্পণ রাখা থাকে তাহলে দর্পণের ভেতরে আমাদের প্রতিবিম্বটা অনেক বড় হবে, আমাদের মুখমণ্ডলের সাইজের তুলনায় অনেক বড় আকারে দেখা যাবে। এর ফলে দাড়ি কাটতে সুবিধা হবে, সহজ হবে। আবার দন্ত চিকিৎসকরা কি একটা ক্ষুদ্র হাতলযুক্ত ক্ষুদ্র একটা অবতল দর্পণকে মানে মুখের মধ্যে প্রবেশ করায় চিকিৎসকরা, মানে একটা হা করানো হয় রোগীকে, যার মানে দাঁতের প্রবলেম রয়েছে তাকে হা করানো হয় এবং সেই মুখের ভেতরে ক্ষুদ্র হাতলযুক্ত এরকম একটা দর্পণ হয়তো, আর সেটা একটা হাতল আছে, এই হাতলটা ধরে মুখের ভেতরে প্রবেশ করানো হয়। তাহলে মুখের ভেতরে যখন হাতল যুক্ত কোনো দর্পণকে, অবতল দর্পণকে প্রবেশ করানো হচ্ছে,
তখন বস্তু মানে কি, দাঁতগুলো এক একটা বস্তু, সেই বস্তুটা দর্পণে খুব কাছাকাছি চলে আসছে, এর ফলে সেই দাঁতের অনেক বড় প্রতিবিম্ব দর্পণের মধ্যে দেখা যাচ্ছে। কারণ একই লজিক, যে অবতল দর্পণের খুবই কাছাকাছি যদি কোনো বস্তু থাকে তাহলে তার অসৎ, সমশীর্ষ এবং বস্তুর তুলনায় বড় প্রতিবিম্ব গঠিত হয়, অর্থাৎ দাঁতগুলোকে বড় বড় আকারে দেখা যাবে। ফলে দাঁতের গোড়ায় বা কোথায় কোন অংশে কি প্রবলেম হয়েছে, কোথায় ক্ষয় হয়েছে সেটা ভালোভাবে বোঝা যায়। এই জন্য দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন, আবার দাড়ি কামানোর কাজে সেলুনেও অবতল দর্পণ ব্যবহৃত হয়। আশা করি এই দুটো ব্যবহার বুঝতে পেরেছ। এবার 3 নম্বর কি, 3 নম্বর আমরা কি বলতে পারি দেখো, টর্চ লাইট, সার্চ লাইট বা মোটর গাড়ির হেডলাইটে প্রতিফলক রূপে অবতল দর্পণ ব্যবহৃত হয়। অবতল দর্পণ বা অধিবৃত্তীয় দর্পণ, একটা কথা লিখে দিচ্ছি এখানে, অধিবৃত্তীয় দর্পণ ব্যবহৃত হয়। তো তোমাদের মনে হতে পারে অধিবৃত্তীয় দর্পণটা আবার কি জিনিস? অধিবৃত্তীয় দর্পণ হচ্ছে অবতল দর্পণের একটা বিশেষ রূপ। এটাও এক ধরনের অবতল দর্পণ, এটা অবতল দর্পণের একটা বিশেষ রূপ। ছবি এঁকে বোঝাচ্ছি তাহলে বুঝতে পারবে। তাহলে আমি অপরটা মুছে দিচ্ছি। দেখো, টর্চ লাইট বা সার্চ লাইট, এক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট কি, আমরা কি চাইবো, যে আমরা যখন একটা টর্চকে সুইচ অন করব যেন লাইটটা অনেক দূর পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ অনেক দূর পর্যন্ত আমরা যেন রাস্তাকে দেখতে পাই। অন্ধকার রাত্রিতে যখন টর্চ লাইট নিয়ে যাচ্ছি বা কোনো গাড়ি চালিয়ে যাচ্ছি, আমাদের হেডলাইট থেকে যে আলোটা যাচ্ছে সামনে পড়ছে, সে আলোটা যেন অনেক দূর পর্যন্ত পৌঁছায়, পরে পুরো সামনেটা যেন, গাড়ির সামনে পুরো অনেকটা দূর পর্যন্ত যেন কোথায় কি রয়েছে, কোথাও কোনো ব্যক্তি রয়েছে কিনা, কোথাও পাথর রয়েছে কিনা, বা কোথাও গাছপালা পড়ে রয়েছে কিনা, যেন অনেকটা দূর পর্যন্ত দেখতে পাই। তাহলে আমাদের সামনে অনেকটা দূর পর্যন্ত আলো পৌঁছানোটা জরুরি। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, সবগুলো লজিক একই। এই ধর নাও, এটা একটা টর্চ লাইট। তো সেই টর্চ লাইটে আমি এখানে একটা অবতল দর্পণ লাগিয়ে দিলাম। অবতল দর্পণ, সেই টর্চ লাইটের তোমরা এটা প্রধান অক্ষ, তাই তো, ঠিক ফোকাস যে জায়গাটা, সেই জায়গাটাতে একটা লাইট আছে, ঠিক ফোকাসে লাইটটা সেট করা আছে। এবার ভাবো, এই যে লাইট, আমি সামনে এদিকে টর্চ লাইট, এটা সামনে আমাদের, তাহলে লাইট থেকে তো যে রশ্মি বেরোবে, আলোক রশ্মি, সেগুলো তো চারিদিকে ছড়িয়ে যাবে, কিছুটা এদিকে যাবে, কিছুটা এদিকে যাবে, কিছুটা সামনে যাবে, অবশ্যই অনেক কটা রশ্মি সামনের দিকে যাবে। তাহলে এই রশ্মিগুলো তো ছড়িয়ে যাচ্ছে। আমি চাইছি যে রশ্মিগুলো এই দিকে যাচ্ছে,
এই দিকে যাচ্ছে যে রশ্মিগুলো, সেই রশ্মিগুলো তো অপচয় হয়ে যাচ্ছে। সেই রশ্মিগুলো কি হচ্ছে, এই যে দর্পণে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে দেখো এই রশ্মিগুলো দর্পণে প্রতিফলিত হবে, প্রতিফলিত সে কিন্তু এই যে সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল রূপে নির্গত হবে। কারণ আমরা কি জানি, ফোকাস থেকে কোনো রশ্মি যদি অবতল দর্পণে আপতিত হয় সেটা সমান্তরাল হয়ে যায়। সমান্তরাল যদি কোনো রশ্মি দর্পণে আপতিত হয় অবতল দর্পণে, তাহলে সেটা ফোকাসে মিলিত হয়। তেমনি ফোকাস থেকে যদি যায় তাহলে সেটা সমান্তরালভাবে নির্গত হবে, একই ব্যাপার, তাই তো। যদি কোনো রশ্মি সমান্তরালভাবে আপতিত হয় দর্পণে, তাহলে সেটা ফোকাস এসে মিলিত হবে। ঠিক তার উল্টো, ফোকাস থেকে যদি কোনো রশ্মি যায় দর্পণে আপতিত হয়, তাহলে সেটা সমান্তরালভাবে নির্গত হবে। তাহলে দেখো সমস্ত আলোক রশ্মি সব সামনে গিয়ে পড়বে এবং সামনে অনেকটা জায়গা উজ্জ্বলভাবে আমরা দেখতে পাবো, অনেকটা দূরত্ব পর্যন্ত। এগুলো সব সোজা সমান্তরালভাবে সামনে চলেই যাবে, মানে আলোটা ছড়িয়ে যাবে না, আলোটা ছড়িয়ে যাবে না। এই কারণে টর্চ লাইট বা সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এবার অবতল মানে কি, এটা একটা অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ। তাহলে এই অবতল কতটা বাঁকানো রয়েছে, বিভিন্ন ধরনের বাঁকানো থাকতে পারে, কিন্তু একটা বিশেষ শেপ রয়েছে একটু বেশি বাঁকানো আর কি, এইরকম নয়, সরি, বুঝে যাচ্ছি। এই ধরনের শেপ রয়েছে, দেখতে অবতলের মতোই, কিন্তু এটাকে বলা হয় অধিবৃত্তীয় দর্পণ। অধিবৃত্ত তোমরা যারা সায়েন্সে ম্যাথমেটিক্স পড়েছো, 11-এ পড়ছো বা 12-এ পড়ছো, তারা সবাই ভালো করে জানো অধিবৃত্তীয় শেপটা কেমন হয়। এটা একটা অক্ষ, এই যে এরকম দেখতে হয়, অথবা এরকম দেখতে হয়, অথবা এরকম দেখতে হয়, বা অথবা এরকম দেখতে হয়। একটা ইকুয়েশন রয়েছে না, y² = 4ax, যারা এই ইকুয়েশন মেনে চলে তাদেরকেই বলা হয় অধিবৃত্ত। সেক্ষেত্রে y² = 4ax এর লেখচিত্রটা কেমন হয়, এরকম। সেজন্য বলছি যে অধিবৃত্তীয় শেপ, ঠিক আছে, একটু বেশি বাঁকানো আর কি। তাহলে আমরা অবতল দর্পণের 3টে ব্যবহার জানলাম। কি, দন্ত চিকিৎসকরা দাঁতের পরীক্ষার জন্য অবতল দর্পণ ব্যবহার করেন। 2 নম্বর কি, দাড়ি কামানোর কাজে সেলুনে অবতল দর্পণ ব্যবহৃত হয়। আর 3 নম্বর কি, টর্চ লাইট, সার্চ লাইট বা গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহৃত হয়। ঠিক আছে। আর একটা করতে পারি আমরা, যে সোলার কুকারে, মানে সূর্য থেকে সমান্তরালভাবে অনেক রশ্মি আসছে, সূর্য থেকে, যেহেতু সূর্য অনেক দূরে অবস্থিত, তাহলে সূর্য থেকে আগত আলোক রশ্মিকে আমরা সমান্তরাল ধরে নিতে পারি। তাহলে সেই রশ্মিগুলো যদি কোনো অবতল দর্পণে আপতিত হয়, তাহলে সেগুলো প্রতিফলনের পরে কিন্তু একটা বিন্দুতে মিলিত হবে, ফোকাসে মিলিত হবে। তাহলে সমস্ত আলোক রশ্মি এসে আপতিত হয়ে একটা নির্দিষ্ট জায়গাতে, একটা নির্দিষ্ট বিন্দুতে প্রতিফলিত হচ্ছে, ফলে সেখানকার তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং সেই তাপমাত্রাকে কাজে লাগিয়ে রান্নার কাজে ব্যবহার করা হয়, যেটাকে আমরা সোলার কুকার বলি। বোঝা গেল? তাহলে সোলার কুকারে 4 নম্বর পয়েন্ট মনে রাখতে পারো তোমরা, যে সোলার কুকারে অবতল দর্পণ ব্যবহৃত হয়। আশা করি বোঝা গেছে। চলে আসে আমরা উত্তল দর্পণ ব্যবহার নিয়ে।
উত্তল দর্পণের ব্যবহার সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভিউ ফাইন্ডার রূপে ব্যবহার। মানে গাড়ির, যে কোনো গাড়ির, সে 4 চাকা বলো 2 চাকা বলো, গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। তাহলে লিখি গাড়ির ভিউ ফাইন্ডার রূপে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। আচ্ছা, ভিউ ফাইন্ডার মানে কি? এই যে আমরা ধরো বাইক চালাচ্ছি, বাইকের চালাচ্ছি, যে বসে চালাচ্ছি, তো আমাদের মুখের ঠিক সামনে আর কি, ডান দিকে এবং বাম দিকে দুটো দর্পণ থাকে। যে দর্পণ আমরা কি করি, পেছনে যে সমস্ত বস্তু, কোনো ব্যক্তি বা কোনো গাড়ি আসছে বা যাচ্ছে, পেছনে সবকিছু দেখতে পাই। এই সামনে রাখা যে দর্পণ দুটো, সেই দর্পণ দুটোকেই বলা হয় ভিউ ফাইন্ডার দর্পণ। বোঝা গেল? তো সেই দর্পণ দুটো কিন্তু সমতল দর্পণ নয়, সেই দর্পণ দুটো উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ ব্যবহার করি কেন? কারণ উত্তল দর্পণ এর দৃষ্টিক্ষেত্র অনেক বেশি। উত্তল দর্পণের কাছাকাছি, মানে উত্তল দর্পণটা ক্ষুদ্র, কিন্তু সেই দর্পণের মধ্যে আমরা পেছনের অনেক বস্তুর প্রতিবিম্ব খুব ক্ষুদ্র ক্ষুদ্র আকারে দেখতে পাই। একটা যদি লরিও চলে আসে, সেই লরিটাকে আমরা দেখতে পাই সেখানে। একটা যদি বড় গাড়িও চলে আসে, সেই গাড়িটাকে আমরা ওই দর্পণের ভিতরে দেখতে পাই। কারণ আমরা সমতল দর্পণে কি জানি, সমতল দর্পণে বস্তু যত বড়, ঠিক তত বড়ই কিন্তু বস্তু প্রতিবিম্ব দেখা যায়। কিন্তু উত্তল দর্পণে কি হয়, বস্তুর তুলনায় অনেক ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হয়। তার মানে বস্তু যত বড়ই হোক না কেন, তার ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবিম্ব, অনেক প্রতিবিম্ব আমরা, মানে বিভিন্ন অনেকগুলো বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবিম্ব আমরা একটা দর্পণের মধ্যে দেখতে পাবো। ঠিক আছে? অর্থাৎ উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বড়, পেছনের সমস্ত বস্তুকে আমরা ছোট্ট একটা দর্পণের মধ্যেই দেখতে পাচ্ছি। ফলে আমরা সতর্ক হয়ে যেতে পারছি, ফলে অ্যাক্সিডেন্ট অনেক কম হবে। বোঝা যাচ্ছে? আর 2 নম্বর পয়েন্ট, আমরা কি করতে পারি, উত্তল দর্পণকে কোথায় ব্যবহার করতে পারি? এক্ষেত্রে আমরা প্রতিফলক রূপে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কি, যদি আমাদের এরকম চাহিদা হয় যে আলো যেন ছড়িয়ে যায়, আমরা অনেকটা জায়গা যেন আলো দেখতে পাই, বেশি দূরে যাওয়ার দরকার নেই। যেমন স্ট্রিট লাইট, ধরে নাও এখানে একটা লাইট রয়েছে, এখানে একটা লাইট রয়েছে, আমি চাইছি, মানে ঝোলানো আছে, স্ট্রিট মানে কোনো একটা রাস্তাতে লাইট ওপর থেকে ঝোলানো আছে, আমি চাইছি যেন ওই এলাকাটা অনেকটা আলোকিত হয়ে যায়, পুরো এলাকাটা, অনেক দূর পর্যন্ত নয় কিন্তু অনেকটা এরিয়া জুড়ে আলোকিত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে রশ্মিটা যেন ছড়িয়ে যায়, এরকম চাইবো আমরা, রশ্মিটা যেন চারিদিকে ছড়িয়ে যায়। তো সেজন্য এক্ষেত্রে এরকম একটা উত্তল দর্পণ এখানে লাগানো থাকে। ফলে রশ্মি এদিকে আসছে, এদিকে আসছে, এদিকে আসছে, আরো বড় করে আঁকি দর্পণটাকে। যে রশ্মিগুলো এদিকে আসছে, ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে, যে রশ্মিগুলো এদিকে যাচ্ছিল সেগুলো এদিকে চলে আসছে, যেগুলো এদিকে চলে যাচ্ছে, এগুলো চলে যাচ্ছে, এগুলো চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, এখানে আপতিত হয়ে এদিকে চলে যাচ্ছে। তাহলে পুরো এলাকায়, যে এই পুরো এলাকাটা ছড়িয়ে যাচ্ছে আলোটা, তাই তো, পুরো এলাকাতে ছড়িয়ে যাচ্ছে। তাহলে উত্তল দর্পণ যখন প্রতিফলক রূপে কাজ করে, তখন অনেকটা এলাকা জুড়ে আলোকে ছড়িয়ে দিতে সাহায্য করে। সেজন্য স্ট্রিট লাইটে আমরা প্রতিফলক রূপে উত্তল দর্পণ ব্যবহার করতে পারি। বোঝা গেল? তাহলে স্ট্রিট লাইটের সঙ্গে তোমরা কিন্তু ওই টর্চ লাইট, সার্চ লাইট বা গাড়ির হেডলাইটকে গুলিয়ে ফেলবে না। স্ট্রিট লাইটে কিন্তু আমরা উত্তল দর্পণ ব্যবহার করি, আর কারণ এক্ষেত্রে অনেকটা এলাকা জুড়ে আলো যেন ছড়িয়ে যায়, সেটাই আমাদের প্রয়োজন। অন্যদিকে টর্চ লাইট, সার্চ লাইট বা গাড়ির হেডলাইট,
এক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট কি, আলো যেন ছড়িয়ে না যায়, আমরা অনেক দূর পর্যন্ত আলো দেখতে পাই, যেমন সোজা চলে যায় আলো, তাহলে সেক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়। সেক্ষেত্রে দর্পণের ফোকাসে লাইটকে রাখা হয়, মানে বাল্বটিকে রাখা হয়, এবং ফোকাস থেকে আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রূপে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, তাই তো? তাহলে আমরা উত্তল দর্পণের দুটো ব্যবহার দেখতে পেলাম, একটা গাড়ির ভিউ ফাইন্ডার রূপে, একটা হচ্ছে স্ট্রিট লাইটে। আচ্ছা, 2 নম্বরটা লিখিনি, স্ট্রিট লাইটে, স্ট্রিট লাইটে প্রতিফলক রূপে একটা কথা বলি যে গাড়ির ভিউ ফাইন্ডার রূপে উত্তল দর্পণকে ব্যবহার করা হয় বলে এই দর্পণকে রেয়ার ভিউ ফাইন্ডারও বলা হয়। রেয়ার ভিউ ফাইন্ডার, রেয়ার ভিউ ফাইন্ডার। এই যে REAR, রেয়ার কথার অর্থ হচ্ছে পেছন, মানে আমাদের পেছনের দিকে। রেয়ার ভিউ ফাইন্ডার মানে পেছনে দেখা যায় এমন দর্পণ। সেজন্য তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে কোন দর্পণকে রেয়ার ভিউ ফাইন্ডার রূপে ব্যবহার করা হয়, তাহলে কি উত্তল দর্পণকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা কি শেষ করলাম আজকে? উত্তল এবং অবতল দর্পণের ব্যবহার, আর তার সঙ্গে একটা তো হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কটা আজকে অ্যান্সার বলে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা প্রিজম নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।